নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। এই প্রথম 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে রাজ্যে ইডির তৎপরতা। সোমবার দিল্লি থেকে ফিরে প্রধানমন্ত্রীর মনরেগা প্রকল্পে রাজ্য সরকারের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অ্যাকশনের কথা বলেছিলেন। মঙ্গলবার সকাল থেকেই ইডির হানাকি সেই অ্যাকশন, বিরোধীদের তোপের মুখে বিজেপির রাজনীতি। দেখব একটি প্রতিবেদন। প্রথমবার 100 দিনের কাজে দুর্নীতিতে তৎপর ইডি। পৃথক 5 এফআইআর এর ভিত্তিতে তদন্তে ইডি। রাজ্যের একাধিক জেলায় ইডির তল্লাশি। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হুগলি, সল্টলেকে ইডি। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। এটা দলই নয়, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল দল কে বলেছে? আমি তো 21 বছর ওই পার্টিতে ছিলাম, মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজন মিলে চালায়, পিসিআর ভাই। 100 দিনে কাজের টাকা আটকে রাখা নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অভিষেক, কলকাতায় মমতার ধর্ণা। সেই ধর্ণা মঞ্চ থেকে এ রাজ্যের 21 লক্ষ বঞ্চিতের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি টাকা পাঠানো ঘোষণা করে দিয়েছেন মমতা। আর তারপরই ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে সরব বিজেপি। 100 দিনের কাজের টাকা 9-6-এর অভিযোগ। সেই অভিযোগেই এবার রাজ্যে মনরেগা প্রকল্পে দুর্নীতির তল্লাশিতে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার 7 সকালে ঝাড়গ্রামের সরকারি আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। জেলা সংখ্যালঘু দপ্তরের প্রশাসনিক আধিকারিক শুভ্রাংশু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে ইডির এই হানা। বাছুরডোবার আবাসন ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। তাদের আধিকারিকদের আবাসনের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। ইডি সূত্রে খবর, রাজ্যে 100 দিনের কাজে জাতিগত শংসাপত্র নিয়ে দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। হুগলিতে তল্লাশিতে গিয়ে ঠিকানা বিভ্রাট। চন্দননগর হরিদ্রাডাঙ্গার বাসিন্দা সন্দীপ সাধুখার বাড়িতে যাওয়ার বদলে ময়নাডাঙ্গার লজেন্স ব্যবসায়ী সন্দীপ সাধুখার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। ঠিকানা বিভ্রাট স্পষ্ট হতে আধ ঘন্টার মধ্যে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ইডি। পরে ধনেখালির বেলমুড়ি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সন্দীপ সাধুখার চন্দননগরে বাড়িতে পৌঁছয়। সন্দীপ বর্তমানে খানাকুলের জগৎপুরের নির্মাণ সহায়ক পদে রয়েছেন। তার হরিদ্রাডাঙ্গার বাড়িতে মা ও স্ত্রী ছিলেন বলে সূত্রে খবর। বহরমপুরের প্রশাসনিক ভবনে কর্মরত এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতেও হানা দেয় ইডি। সঞ্চয়ন পান নামে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে যান ইডি অফিসাররা। পঞ্চায়েতে দুর্নীতি মামলায় বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মচারী রথিনদের বাড়িতেও হানা দেয় ইডি। রথিনদের নওদার পঞ্চায়েতের সচিব পদে কর্মরত ছিলেন। এর আগে দুর্নীতির অভিযোগে নওদা ও বেলডাঙ্গার বিডিও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দোষী প্রমাণিত হতেই আগে জেল খেটেছেন তিনি। বর্তমানে তিনি সাসপেন্ড রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে। তার বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরেই ভাড়া বাড়িতে থাকেন মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান। বহরমপুরে সঞ্চয়নের ভাড়া বাড়ি ছাড়াও তার সল্টলেকের বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। এদিন সকালে সঞ্চয়ন পানের সল্টলেকের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। একে 100 দিনের দুর্নীতির তদন্তে রাজ্যে একের পর এক জায়গায় ইডির হানা। তার উপর সোমবারই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি। আর এতেই দুয়ে 4 করে নিতে অসুবিধা হচ্ছে না তৃণমূলের। কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদতে কেন্দ্রীয় বাহিনীর হানা নিয়ে সোচ্চার তৃণমূল। একদিকে দিল্লিতে, একদিকে বাংলায়, সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিজেপির অঙ্গুলি হেলনে সেন্ট্রাল এজেন্সি একটা বিরোধীদের বিব্রত করার জন্য যে চিত্রনাট্য তৈরি করে, যে তদন্তের নামে প্রহসন করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আগামী দিনে বিজেপির রাজনৈতিক বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ইডি সিবিআই যেভাবে তাদের নিজেদের ক্রেডিবিলিটি মানুষের চোখে নষ্ট করছে, আগামী দিনে বিজেপি চলে গেলেও এই ইডি সিবিআই তাদের হিত গৌরব কিন্তু আর ফিরে পাবে না। লোকসভার নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র শানাতে মাঠে নেমে পড়েছে বিজেপি। এবার অস্ত্র ক্যাগ। কলকাতা টিভি। বুঝতেই পারছেন, একদিকে যখন 100 দিনে কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দলের সর্বময় নেত্রী, তিনি রেড রোডে আন্দোলন করছেন, ধর্ণা দিচ্ছেন। সেখান থেকে ঘোষণা করছেন যে 100 দিনে কাজের টাকা কেন্দ্র না দিচ্ছে তো কি হয়েছে, রাজ্য সরকার দিয়ে দেবে। সেই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। 21শে ফেব্রুয়ারি সেই টাকা দেওয়া হবে। অপরদিকে এই 100 দিনে কাজে ব্যাপক গন্ডগোল হয়েছে, গোলমাল হয়েছে, গরমিল হয়েছে। ক্যাগ রিপোর্ট, সেখানে 2 লক্ষ কোটি টাকার গরমিলের অভিযোগ।
আর সেই অভিযোগের তদন্তে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজনৈতিকভাবে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন তৃণমূল নেতা নারুগোপাল মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো, রয়েছেন বিজেপি নেতা সুরেশ সাউ, আপনাকেও স্বাগত জানাবো। আমি নারুগোপাল বাবু আপনার কাছে আসবো। এই যে যখন 100 দিনের কাজের টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকার দিয়ে দেবে, সেই সিদ্ধান্ত হয়েছে, রাজ্য সরকার দেওয়ার একটা প্রস্তুতি শুরু করেছে, ঠিক সেই সময় ক্যাগের রিপোর্ট পাওয়ার পরে পরে ইডির তৎপরতা, জেলায় জেলায় তদন্ত, একাধিক ব্যক্তির বাড়িতে হানা দেওয়া, বিজেপি রাজনৈতিকভাবে মাঠে নেমে পড়া, কিভাবে দেখেন গোটা বিষয়টাকে? দেখুন, গোটা বিষয়টার মধ্যে যেটা প্রশাসনিক ব্যাপার বিষয় থাকলে পরে আমাদের এখানে কোনো আলাদা বলার ছিল না জায়গা। এই কারণে বলছি যে ক্যাগ রিপোর্ট যখন পাবলিশ হচ্ছে সেই ডেটটা দেখুন, আর যেখানে ক্যাগ রিপোর্টের উপর দাঁড়িয়ে ইডি যেখানে আছে আপনার ইনভেস্টিগেশন করছে সেটার সময়টা দেখুন। এই দুটো সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে সামনে লোকসভা ভোট। বিজেপি যে অন্য কোনো কাজ করতে পারছে না এবং বিরোধী শক্তিগুলোকে যেভাবে ইডি এবং সিবিআইকে এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধী দমন করার চেষ্টা করছে, বিজেপি যদি এত ভালো কাজ করতেন তাহলে পরে তাদের এই প্রয়োজনটা থাকতো না। অর্থাৎ যেখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যগুলো, বিজেপির বাইরে যে রাজ্যগুলো আছে, বিজেপি পার্টির বাইরে রাজ্যগুলো আছে যারা এস্টাবলিশমেন্টের মধ্যে আছে, সেখানে বিজেপির ক্রমাগত যে হানা, এই হানার মধ্যে দিয়ে যারা থ্রেট পার্সন তৈরি করা এবং এই জায়গা থেকে পরিষ্কার করে দেওয়া যারা সরকারি আধিকারিক, অর্থাৎ যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন জেলায় এসে যে 1.5 কোটি টোটাল হচ্ছে আপনার বেনিফিশিয়ারি মুর্শিদাবাদের মধ্যে এই 100 দিনের টাকা যারা কাজ করেছে টাকাটা পাবে এবং সেই টাকার পরিমাণ প্রায় 56 কোটি টাকা। এত বড় টাকা যখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, স্টেট গভর্নমেন্ট যখন এই টাকাটা প্রদান করছে, ঠিক সেই সময় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে কাজকর্ম করা মানুষগুলোকে বিজেপি ঠকিয়েছে, সেই যেগুলো যে ঠকে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে, এই জায়গাতেই তো বিরোধীরা প্রশ্ন করছে নারুগোপাল বাবু যে এই এত বিপুল অর্থ কোথা থেকে আসবে, কোথা থেকে দেবে রাজ্য সরকার? একে তো রাজ্য সরকার বলে তাদের টাকা নেই, কোষাগারে টাকার অভাব, কেন্দ্রের দায় রাজ্য নিচ্ছেই বা কেন? না এই জায়গাটা আমি না বলি, এই জায়গাটা তৈরি করেছে বিজেপি। আজকে বিজেপি যে কেন্দ্রে 100 দিনের টাকাটা, সেটা কি বিজেপি সরকারের টাকা? রাজ্য থেকে যে জিএসটি কালেকশন হয় প্রত্যেকটা রাজ্য থেকে, সেই টাকাগুলোর যে সঞ্চয় নীতি আয়োগের মধ্যে দিয়ে, সেই টাকাগুলো বাজেটারি প্রভিশনের মধ্যে দিয়ে সমস্ত স্টেটগুলো পায়, যেখানে যে টাকাগুলো রাজ্যের অংশীদারিত্ব আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যখন তার অংশীদারিত্বের ভিত্তিতে তার প্রাপ্য টাকাগুলো চাইছে, যখন দিচ্ছে না বিজেপি, সেখানে ভোটের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দিচ্ছে না এবং তৃণমূলকে ইমেজ ডাউন করতে বারবার ইডি সিবিআই কে ব্যবহার করছে। ঠিক সেই জায়গায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার সরকারের ক্ষতি হয় হোক, আমার ক্ষতি হয় হোক, সরকারের ক্ষতি হয় হোক, পরে সেই সরকারের ক্ষতি মানে তো রাজ্যবাসীরও ক্ষতি একদিকে। হ্যাঁ, না সরকারের ক্ষতিটা তো হচ্ছে বিজেপি গভর্নমেন্ট করছে, সেটাকে সার্ভাইভ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়। সুরেশ বাবু, এই যে ক্যাগের রিপোর্ট বেরোতে না বেরোতেই ইডির তৎপরতা এবং শুভেন্দু অধিকারী তিনি বিমানবন্দরে বললেন অ্যাকশন হবে, আর সঙ্গে সঙ্গে ভোর হতে না হতেই অ্যাকশন শুরু। কিসের ইঙ্গিত এটা? কে কন্ট্রোল করছে তাহলে ইডিকে? আপনারা সবার প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের যে এরকম একটা বিষয় নিয়ে আপনারা আজকে এই প্রোগ্রামটা নিয়েছেন। বিষয়ে যদি আমরা দেখি যে আজকে ইডি বা সিবিআই এসব বিষয় নিয়ে কেন এত অগ্রসর হচ্ছে, এই যে 100 দিনের কাজের যে দুর্নীতি হয়েছে, যে বিষয় নিয়ে আজকে ইডি এই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে, এই বিষয়ে শুধু তো হুগলি নয়, মুর্শিদাবাদ, সল্টলেকে, ঝাড়গ্রামে বিভিন্ন জায়গাতে প্রশাসন দ্বারা হ্যাঁ সে চালিয়েছে। কিন্তু এই হুগলি জেলায় আমরা যেটা হুগলি জেলাবাসী হিসাবে জানি, এখানে কেস হয়েছিল 2019 সালে, আর সেটা করেছিল এই রাজ্যেরই প্রশাসন। তাহলে যখন কেসটা 2019 সালে হয়েছিল, 19 থেকে আজকে 24, এতদিন কেসটা শুধু ওই ডায়েরির মধ্যেই কেন করে থাকলো? কেন তাদের চিহ্নিত করে বাইরে বার করা গেল না? বাধ্য হয়ে আজকে আপনারা কবে জানলেন 2019 সালে হয়েছিল এই বিষয়টি? আপনারা কবে জানতে পারলেন?
2019 সালে হয়েছিল, সেই মোতাবিক কেন্দ্র থেকে এখানে টিম এসেছিল, তারা পরিদর্শন করেছে, রিপোর্ট দিয়েছে জেলা শাসককে। জেলা শাসক সেই অনুসারে বিডিওদের ওয়ার্ন করেছে। বিডিও সেখানে গেছে সরেজমিনে, কোথাও দেখা যাচ্ছে যে নির্মাণ যে কাজের জন্য টাকা বরাদ্দ হয়েছে সে কাজই হয়নি, কোথাও শ্মশান তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছে সে শ্মশানই হয়নি, কোথাও বাঁধ তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছে প্রায় 10 লক্ষ টাকার উপরে, সেখানে বাঁধই তৈরি হয়নি। আর শুধু যে এরকমটা নয় যে তৈরি হয়নি নয়, মানে পুরো টাকা এরা আত্মসাৎ করেছে। পরবর্তীকালে চাপের মুখে এরা টাকাটা রিটার্ন দিয়েছে, কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক বিষয়, টাকাটা কারা রিটার্ন দিল তাদের এখনো পর্যন্ত চিহ্নিত করা গেল না। যার কারণেই তো আজকে ইডি এখানে এসে তড়িঘড়ি দেখছে যে কারা এরা, কাদের পকেটে এই টাকাটা ঢুকেছিল। তারা টাকাটা তো দিয়ে দিল কেন্দ্রীয় সরকারকে, কিন্তু যারা এই টাকাটা আত্মসাৎ করেছিল তারা কারা, তাদের কেন রাজ্যের প্রশাসন চিহ্নিত করলো না? ভোটের বিষয়টা কেন নিয়ে আসছে? 2019 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত যখন এই প্রশাসন দ্বারা কেস হয়েছিল থানায়, বলাগড় থেকে শুরু করে, জাঙ্গিপাড়া থেকে শুরু করে, ধনেখালি থেকে শুরু করে, দাঁতপুর থেকে শুরু করে সব জায়গার ব্লক থেকে যখন কেস হয়েছিল, এই রাজ্যেরই প্রশাসন তখন কি কানে তেল দিয়ে ঘুমাচ্ছিল? না, কেন আসবে ইডি? আমরা রাজ্যের প্রশাসনের উপর আপনারাও তো জানতেন, থাকে যে আপনারাই বা তাহলে কি করছিলেন? তাদের মতো আপনারা তাহলে কেন্দ্রের নজরে কেন আসেননি? 5 বছর তাহলে সময় লাগলো কেন? অবশ্যই আমরা তো বারবার করে ক্যাগের রিপোর্ট বেরোতে না বেরোতেই ইডি তৎপর হয়ে গেল, নাকি শুভেন্দু অধিকারী অ্যাকশন বলার পরে অ্যাকশনে নামলো? যে জব কার্ড নিয়ে আমরা সরব হয়েছি, ক্যাগ রিপোর্টে 19 সালে হচ্ছে আপনারা ডিসপিউট অ্যারাইজ করছে, আর সেটার অ্যাকশন হচ্ছে 2024 সালে। তাহলে এর মানে প্রশাসনের এত জিনিস তো পরিষ্কার যে বিজেপির সেই সময়কার নেতারা আজকে সেটা প্রকাশ্যে বাইরে বেরিয়ে আসছে, তৃণমূল ছেড়ে গেছে, যাদেরকে হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছে, তাকে হোমওয়ার্ক করে আসতে বলুন। যত চোর চিকার ধাপ্পাবাজ থেকে বিজেপি দিচ্ছে চলে যাবে, গুজরাটে এই চলে যাবে, দলের মধ্যে এই বিজেপির এই যে ব্যাপক পরিমাণে দুর্নীতিগ্রস্ত তৃণমূল থেকে ছাঁটি মালগুলোকে যেভাবে বিজেপি আশ্রয় দিচ্ছে, পশ্চিমবাংলায় যেভাবে তাদের দ্বারা হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের তাদের দ্বারা পশ্চিমবঙ্গ সরকারকে যেভাবে আমি সুরেশ বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই। সুরেশ বাবু প্লিজ, সুরেশ বাবু, ক্যাগ রিপোর্ট বেরোলো আর তারপরে 2-1 দিনের মধ্যেই ইডি তদন্তে নেমে গেল। শুভেন্দু অধিকারী তাও কখন বেরোচ্ছেন? শুভেন্দু অধিকারী তার আগের রাতে বলছেন অ্যাকশন হবে, পরের দিন সকাল থেকে অ্যাকশন শুরু। এটা কি নিছকই কাকতালীয়, নাকি শুভেন্দু অধিকারীর দ্বারা নিয়ন্ত্রিত এখন ইডি? বিষয়টা দেখছেন কেমন আমি তো বুঝতে পারছি না। যেই আবার সেই শুনুন না, কোশ্চেন না, আমি তো প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করিনি, এগুলো তথ্য দিচ্ছিলাম, প্রশ্ন করিনি তো। প্রশ্ন যেটা ক্যাগ রিপোর্ট তো শুনুন না, প্লিজ শুনুন না। ওহো সুরেশ বাবু ধৈর্য রাখুন না, একটু ধৈর্য রাখুন। ক্যাগ রিপোর্ট তো আয়ুষ্মান ভারত নিয়েও ক্যাগ রিপোর্ট রয়েছে, কিংবা নীতিন গাডকারির যে দপ্তর সেই দপ্তরের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্ত কোথায় হচ্ছে? ইডি সিবিআই তদন্ত দরকার, এই নিয়ে আমরা আদালত পর্যন্ত গেছি। না তাহলে কিছু নয়, সেই দপ্তর ওই নীতিন গাডকারির দপ্তরে নীতিন গাডকারির দপ্তর নিয়ে তদন্ত দিয়েছেন আপনারা? নীতিন গাডকারি দপ্তরের যে রিপোর্ট বেরিয়েছিল, ক্যাগ রিপোর্ট, দুর্নীতির অভিযোগ ছিল, তা নিয়ে আপনারা চাইছেন যে দুর্নীতি তদন্ত হোক? কেউ দিয়েছে দুর্নীতি তদন্তের নির্দেশ? কিসের দুর্নীতির কথা বলছেন আপনি? নীতিন গাডকারির দপ্তরের যে দুর্নীতি হয়েছিল 1000 কোটি টাকারও বেশি একটি সড়ক নির্মাণ নিয়ে, এবং আয়ুষ্মান ভারত, সেখানে ভুয়ো গ্রাহক দেখানো হয়েছে, ক্যাগ রিপোর্টেই রয়েছে, তা নিয়ে তো তদন্ত হচ্ছে না। অথচ এ রাজ্যে 100 দিনের কাজে সত্যি যদি দুর্নীতি হয়ে থাকে তদন্ত হতেই পারে, হোক তদন্ত, কিন্তু এতটা দ্রুত কি করে হচ্ছে? এবং শুধু তো তদন্তই চলছে, একের পর এক দুর্নীতির তদন্ত। এটা কি শুধুমাত্র পারসেপশন তৈরি করার? তো দেখছেন কোথায় 2019 না শুভেন্দু অধিকারী 2024 দ্রুতটা দেখছেন কোথায়? দ্রুত তো এইখানে যেখানে ক্যাগ রিপোর্ট বেরোলো, শুভেন্দু অধিকারী বলছেন অ্যাকশন টু অ্যাকশন স্টার্ট। 2024 শুভেন্দু অধিকারী বলছেন অ্যাকশন টু অ্যাকশন স্টার্ট। অ্যাকশন টু অ্যাকশন স্টার্ট মানে এতদিন ধরে কি রাজ্যের প্রশাসন ঘুমাচ্ছিল?
এটা তো করার কথাই না। কেন যাবে ইডির হাতে? কেন যাবে সিবিআই এর হাতে? রাজ্যের প্রশাসন যদি নিরপেক্ষ হতো ইডির দরকারও পড়তো না, সিবিআই এর দরকারও পড়তো না। তারা কেসটা করতে পারত। নারুগোপাল বাবু কি বলবেন? বলতে রাজ্য প্রশাসন নিরপেক্ষ হলে তো এই তদন্ত হতো না। কারণ তদন্ত করলেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসবে। যার কারণে প্রশাসন, রাজ্যের প্রশাসন চুপ। আমি বলি গোটা রাজ্যে নীতিন গাডকারি, আপনি যেটা বললেন যে নীতিন গাডকারি সাহেবের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, সুরেশ বাবু প্লিজ নারুগোপাল বাবুকে বলতে দিন। আজকে ন্যূনতম লজ্জা বলা উচিত। আজকে নীতিন গাডকারি 4,000 কোটি টাকার দুর্নীতি আপনার বিজেপি গভর্নমেন্টের ট্রাস্টের নামে নীতি আয়োগে প্রায় 6,000 কোটি টাকার দুর্নীতি, আপনার ব্যাপন কেলেঙ্কারিতে প্রায় 15,000 কোটি টাকার দুর্নীতি, যেগুলো ক্যাশ রিপোর্টে এগুলো এস্টাবলিশ। এবং একটা জিনিস বলতে চাই, বিজেপি যিনি নেতা আছেন এই টাকাগুলো ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নেওয়া, ঋণের টাকা নেওয়া, যেগুলো ভারত সরকারের প্রত্যেকটা অঙ্গরাজ্যগুলো থেকে জিএসটি কালেকশন করে। অর্থাৎ টাকার যদি হচ্ছে টাকার যে বিষয়গুলো আছে সেই টাকাগুলো দুর্নীতি হলে পরে তারা জেলে যাচ্ছে, দুর্নীতিকে কেউ সমর্থন করে না। বেশ আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। নারুগোপাল বাবু এবং সুরেশ বাবু আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। দ্রুত একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবে এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি নারুগোপাল বাবু আপনাকে থামিয়ে এই বিরতিতে গিয়েছিলাম যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে যে রাজ্যে যদি প্রশাসন থাকতো, নিরপেক্ষ হতো, তাহলে তো এই তদন্ত ইডিকে করতেই হতো না। একদিকে ইডি তদন্তে নেমে গিয়েছে, বিরোধী দলনেতা তিনি বলছেন এফআইআর দায়ের করে তদন্ত করা উচিত, তিনি রাজ্যপালের কাছে দরবার করবেন। কি বলবেন দুটোর মধ্যে কোথাও কি অসামঞ্জস্য দেখতে পাচ্ছেন? তদন্ত তো শুরু হয়ে গিয়েছে, একদিকে ইডি তদন্ত করছে। দেখুন বিজেপি গভর্নমেন্ট, আমি পরিষ্কারভাবে সেগ্রিগেট করতে চাইছি। বিজেপি গভর্নমেন্ট 14 সালে ভারতবর্ষে ক্ষমতায় ছিল। 14 থেকে 19 একটা ফ্রেজ এবং 19 থেকে 24 একটা ফ্রেজ। যত বিজেপির যে লাইন অফ অ্যাকশন ইডি এবং সিবিআইকে দিয়ে, সেটা কবে থেকে, যেদিন থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছে সেই দিন থেকে। অর্থাৎ শুভেন্দু অধিকারী আপনার তৃণমূলে যে জায়গা চেয়েছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিতে চাননি ওনাকে, বা দেবেনি বা কেন, বা পার্টি নেতারা রাজি হননি। আপনি বলতে চাইছেন প্রতিহিংসা? বিজেপি তাকে যেভাবে হচ্ছে, হ্যাঁ অবশ্যই প্রতিহিংসা। কারণ আপনি দেখুন 14 থেকে 19 কটা সিবিআই হয়েছে, বিজেপি গভর্নমেন্ট ছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল। ইডির কি সম্পর্ক? আপনি যত লাইন কেন্দ্রের কোনো মন্ত্রীও নন কেন? শুভেন্দু অধিকারী তো সব জায়গায় হচ্ছে না, এটাই তো হচ্ছে বিজেপি এই জায়গাটাই হচ্ছে রাজনীতির যে প্রতিহিংসার চরিত্রটাকে সেটাকে ওপেন করে দিচ্ছে। যে 14 থেকে 19 বিজেপি যে গভর্নমেন্ট চালিয়েছে তাতে একরকম পলিসি, 19 থেকে 24 শুভেন্দু অধিকারী তৃণমূলে যাওয়ার পর যে ইডি সিবিআইকে যেভাবে নক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে ব্যবহার করেছে, যে ইডি সিবিআই মানুষের আস্থা ছিল, ভরসা ছিল, যে সিবিআই এর নাম শুনে মানুষ ভয় পেত, সেই সিবিআই কে আজকে এত পঞ্চায়েত স্তরে এত তলানিতে ফেলে দিয়েছে, যে ছোট ছোট ব্যাপারে যেভাবে ইউজ করেছে, যেভাবে মিসইউজ করেছে, যার একটা ভারতের ইন্টেলিজেন্সি নষ্ট হয়ে গেছে। এবং তথাপি নীতি আয়োগে যে পলিসি তৈরি হচ্ছে, ইডি সিবিআই কে শুভেন্দু অধিকারী ইউজ করছেন বলছেন? ডেফিনেটলি শুভেন্দু অধিকারী ইউজ করছে। কিভাবে সম্ভব? তাহলে উনি তো সবকিছু অ্যাডভান্স বলছেন, তারপর অ্যাকশনগুলো তৈরি হচ্ছে। উনি কাউকে হচ্ছে বলছেন যে কাউকে টার্গেট করতে, সে টার্গেটে হচ্ছে, সে ভিকটিম হচ্ছে। কি বলবেন কাউকে বাঁচানোর জন্য? বুঝতে পেরেছি আপনার কথা। সব জায়গায় চলছে এটা। সুরেশ বাবুর উত্তর চাইবো। কোনো ওনার কথার কোনো ভিত্তি নেই, অহেতুক উনি এখন কোন রকম ভাবে আপনাদের চ্যানেলে কথা তুলে রাখতে হবে। আমার কাছে পরিষ্কার বিষয়। না আমাকে একটা পরিষ্কার করুন, একটু পরিষ্কার করুন। আমি একটু পরিষ্কার হতে চাইছি আপনার কাছ থেকে। সুরেশ বাবু, আমি আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাইছি। শুভেন্দু অধিকারী বলছেন যে অমুক নেতার বাড়িতে যাবে ইডি, চলে যাচ্ছে। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি হবে, ইডির চলে যাচ্ছে। কোন নেতার বাড়িতে আয়কর দপ্তর হানা দেবে, শুভেন্দু অধিকারী আগের দিন বলছেন, তো দুদিন পরে হচ্ছে। গতকাল রাতে শুভেন্দু অধিকারী বিমানবন্দরে বললেন অ্যাকশন শুরু হবে, পরের দিন সকাল থেকে অ্যাকশন শুরু। এটা কি করে হচ্ছে? তাহলে কি হয় শুভেন্দু অধিকারী আগে জানতে পাচ্ছেন, না হয়তো শুভেন্দু অধিকারী পরিচালিত হচ্ছে কোথাও শুভেন্দু অধিকারী দ্বারা? তাহলে শুভেন্দু অধিকারীকে জানিয়ে যাচ্ছে নাকি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা? বিষয়টা হচ্ছে না। আপনি বলুন না, সাদা চোখে বলুন না, সাদা চোখে বলুন শুভেন্দু অধিকারী। আপনি জানতে পারেন, আপনিও তো বিজেপি নেতা, এগুলো সম্পূর্ণ কিন্তু আপনি জানতে পারেন কি সুরেশ বাবু? আপনি বলতে পারবেন? না সুরেশ বাবু আপনি বলতে পারবেন?
কার বাড়িতে কখনোই নয়। তদন্ত হবে, আমার কিন্তু বাড়িতে হ্যাঁ, না নাড়ুগোপাল বাবুর বাড়িতে তদন্ত হবে হ্যাঁ, বলতে বলুন। পারবেন? না কেন আমরা কি করে বলবো? এটা তো তাহলে স্বাভাবিক, শুভেন্দু এটা তো অধিকারী কি করে প্রশাসনের পাচ্ছেন? ব্যাপার। তাহলে আমরা কি শুভেন্দু করে অধিকারী বলবো? কি করে বলতে হ্যাঁ, পারছেন? অবশ্যই যারা দোষী তাদের আমরা শাস্তির দাবি দোষ তো অবশ্যই প্রমাণ করব। সাপেক্ষ এবং দাদা। তারা যেন কেউ হাজত আপনাকে বাস বলে করে দেবে যে সেটারও আপনি আমরা দাবি দোষী করব। হয়ে যাবেন। আজকেও আমরা দাবি দোষীটা কি করছি ওই একই দাবি। দোষীটা কি বিজেপি ঠিক করবে? আজকেও আমরা দোষীটাকে বিজেপি ঠিক করবে? আমরা- না দেশে আইন সেটা কানুন তো- নেই? সেটা তো নরেন্দ্র মোদী মহামান্য এগেনস্টে আদালত গোধরাকাণ্ড ঠিক করবে। আছে। সেটা নরেন্দ্র আমরা মোদীজির তো এগেনস্টে অবশ্যই গোধরাকাণ্ড দোষীই আছে। বলবো। এত টাকা যাকে আমেরিকা ভিসা দিত না। থেকে বেরাচ্ছে তাকে আমরা কি বলবো নির্দোষ? আজকে যে এই যে প্রায় 3 কোটি টাকা আরে নরেন্দ্র মোদী নরহত্যায় নরেন্দ্র মোদী গণহত্যায় জড়িত। আজকে যাদের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী গোধরাকাণ্ডে 2000 সালে গোধরাকাণ্ডে জড়িত। যাবে মানে যাদের হাতে টাকা দেখেছেন নেতারা 3 কোটি টাকা নিয়ে কেউ হাতে করে রয়েছে দেখেছেন? দেখেননি তো, কিন্তু ক্যামেরায় দেখা গিয়েছে আপনার দলের এই মুহূর্তে রাজ্যের যিনি নেতা, যার কথা বলছেন শুভেন্দু অধিকারী, তাকে তো টাকা নিতে দেখা গিয়েছিল ক্যামেরাতে। কই, তাকে তো ডাকা হচ্ছে না। সশরীরে হাজির কেন হচ্ছে না? তিনি তো বাঘ, তো তিনি সুন্দরবনের বাঘ, তো কেন যাচ্ছে না কোর্টে? হাজির কেন হচ্ছে না সশরীরে? সুরেশ বাবু, এই যে 3 কোটি 4 কোটি 100 কোটি 50 কোটি কথা বলা হচ্ছে, কাউকে কি ক্যামেরায় দেখা গিয়েছে? কিন্তু শুভেন্দু অধিকারীতে ক্যামেরায় দেখা গিয়েছিল তাকে টাকা নিতে। তার বাড়িতে কেন যাচ্ছে না সিবিআই ইডি? তাকে কেন তলব করা হচ্ছে না? ওটা যাবে না তো, ওটা যাবে না তো নারুগোপাল বাবু, ওই প্লিজ। তো যাবে না তো। রাজ্যের এখানে তো প্রশাসন কি এখানে যে ঘুমাচ্ছে? রাজনৈতিক প্রতিহিংসা, আমার একটাই প্রশ্ন। না না, আপনি উত্তর দেবেন, আপনারা প্রশ্ন করবেন না। প্রতিহিংসা বলছেন, সব ঠিক আছে, প্রশ্ন করবেন না, উত্তর দেবেন। উত্তর দেবেন, প্রশ্ন তো হ্যাঁ, আমি বলুন না। করছি, আমার উত্তরটা দিন। অবশ্যই বলছি, রাজ্যের প্রশাসন কি ঘুমোচ্ছে নাকি? না না, এটা তার মানে উত্তর নেই। প্রশাসন ঘুমোচ্ছে, তার মানে এটার উত্তর নেই। শুভেন্দু আমরা- অধিকারী বাড়িতে যাবে না ইডি, আপনার সিবিআই একটা যাবে উত্তর, না। আমি তো উত্তরই দিচ্ছি, কোথায় উত্তর দিচ্ছি। রাজ্যের প্রশাসন এত বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে কোর্টে ডাকছে, এত বিষয় নিয়ে সমন পাঠাচ্ছে, এই বিষয়কে কোর্টে তো সবাই যেতে পারেন না, এটা তো আমি বিচার এটা পাওয়ার জানতে অধিকার চাই। ভারতবর্ষের আইনেই রয়েছে, সবার রয়েছে। তো- কিন্তু আপনি এই উত্তরটা দিলেন না, স্বাভাবিক, উত্তরটা এগুলো দিলেন তো না। সব কোর্টের দ্বারাই না, না, হচ্ছে। উত্তরটা পেলাম না। কিন্তু এইভাবে শুভেন্দু অধিকারী এইভাবে বাড়িতে কেন চিহ্নিত যাচ্ছে না করে ইডি? দেওয়া হচ্ছে, এটা তো ঠিক নয়। শুভেন্দু অধিকারী এটাও বাড়িতে তো কোর্টের সিবিআই কেন দ্বারাই যাচ্ছে না? হচ্ছে। আজকে কি এই যে 100 দিনের কাজের তদন্ত কোর্টের দ্বারা হচ্ছে? 100 দিনের কাজের তদন্ত কোন দিন কোর্ট দিয়েছে? 100 দিনের কাজের তদন্তের নির্দেশ কোন দিন কোর্ট দিয়েছে? কোন কোর্ট দিয়েছে? 100 দিনের কাজের তদন্ত কোন দিন কোন কোর্ট দিল? তদন্তের নির্দেশ ইডিকে তদন্ত করছে। আপনি যে না 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 আপনি গুলিয়ে ফেলছেন। আমি কিন্তু এই বিষয়টার কথা বলছি, এই বিষয়টা স্পেসিফিক, এই যে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজের এফআইআরটা কিন্তু এই রাজ্যের প্রশাসন করেছিল। আর আপনি যে কেসটার বিষয়ে বলছেন, সেই কেসটা নিয়ে আমি এফআইআর বলছি, করেছিল রাজ্যের রাজ্য প্রশাসন, এফআইআর করেছিল সেটা রাজ্য প্রশাসন, এফআইআর করেছিল। বাকি রয়েছে, আমি 100 দিনের কাজের এফআইআর এর বিষয়ে বলছি, যেটা এই ধনেখালি থানায় হয়েছে, যেটা আপনি ধনেখালি সেটা থানায় স্পেসিফিক হয়েছে, সেটা বলছেন আর কি, যেটা এই ভিডিও দ্বারা হয়েছে। হ্যাঁ অবশ্যই, যেটা নিয়ে আজকে এখানে এসছে, যেখানে ইডি এখানে এসছে কি জন্য? এনারা তো তদন্ত শুধু এফআইআর করে ঘুমিয়ে পড়েছে, টাকা রিকভারি হয়েছে, কিন্তু কারাই টাকাটা ইডি সাকসেস রেট তো এখনো পাওয়া যায়নি। ইডি সাকসেস রেট 0.42 দাদা, 0.42% ইডি সাকসেস রেট। একের পর এক তদন্ত তো হচ্ছে, কেউ তো দোষী সাব্যস্ত হলেন না। তার মানে ওটা ধরে তো আমরা বসে থাকবো না, মানে তদন্ত ওটা চলবে, ধরে কি ইডি বসে তদন্ত থাকবে না? তদন্ত নিজের নামে চলবে, করবে, একের পর এক ভোট চলে যাবে। ওটা বেশ, ধরে বসে এই থাকবে না, উত্তর তারা বোধহয় এত তাদের তাড়াতাড়ি স্কোর পাওয়া বাড়াবার যাবে না, চেষ্টা করবে। আরো বেশ কিছুটা সময় আমাদেরকে দিতে হবে। তবে আপনাদেরকে আমি আর আজকে সময় দিতে পারছি না, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গিয়েছে ইনফ্যাক্ট। নারগোপাল বাবু এবং সুরেশ বাবু, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।